নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, দুই নারী। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। প্রথমটা দেখে চিনতে পারিনি অতসী, পারার কথাও নয়। 20 বছর আগের যে মুখ একবার দেখেছিলাম মাত্র, যে মুখের একটাই শুধু ছবি লুকানো আছে তার কাছে, সেই মুখ চিরকালের মতো হৃদয়ে গেঁথে থাকলেও এ মুখের সঙ্গে সে মুখের মিল পাওয়া কঠিন। হঠাৎ দেখে মনে হয় ভর দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি। প্রায় যেমন আসে সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা, চোখের তলায় ঘন কালো ছোপ, ভাঙা লম্বাটে মুখ, গায়ের চামড়া খসখসে, কণ্ঠর হাড় দুটো বিকট রকমভাবে উঁচু হয়ে আছে, মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো, খয়াটে শরীর ঘিরে জড়ানো হলুদ পাড় সাদা তাঁতের শাড়িটার দশাও দিনহীন। তবু সব কিছু সত্ত্বেও মহিলার মুখে চোখে এক ধরনের আভিজাত্য আছে। বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে। অতসী জিজ্ঞাসা করল, কি চাই? ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল। আমাকে চিনতে পারছেন? অতসী থতমত খেল সামান্য। না, মানে ঠিক কে বলুন তো? আমি তন্দ্রা। তন্দ্রা? তন্দ্রা ছোট্ট এক ফোঁটা নাম, দুটো মাত্র শব্দ, তবু এখনও এতদিন পরও কি তীব্র বিষ তাতে। অতসী নতুন করে সেই বিষ ছোবল খেল যেন। প্রায় সঙ্গে সঙ্গেই ছিটকে সরে গেল কয়েক পা। আশ্চর্য, এতক্ষণ কেন চিনতে পারিনি? সেই তো, হ্যাঁ সেই, ওই তো সেই নীলচে চোখ, নীলচে নয় কটা, ওই তো দিগন্তের আকাশের মতো সেই নতমুখী দৃষ্টি, ছলনা মাখা, ওই তো অতসীর সব অহংকারকে পিষে ফেলে দেওয়া পাতলা টোপা ঠোঁট, ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল, সবই রয়েছে। অতসীর গলা আপনা আপনি কঠোর হয়ে গেল। তুমি তুমি কি জন্য এসেছো এখানে? তন্দ্রা ঢোক গিলল। শুকনো হাসিটা ঠোঁটে লেগেই আছে। আপনার কাছে একটু দরকারে এসেছিলাম। তোমার সাহস তো কম নয়। তন্দ্রার গলায় তবু কাতর অনুনয়। একটু যদি সময় দেন। আমার সময় নেই, তুমি এখন আসতে পারো। অতসী মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল প্রায়। আচমকা তন্দ্রা ভোল পাল্টেছে। অতসীকে স্তম্ভিত করে দিয়ে আধবোঝা পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে। আমি কিন্তু ফিরে যেতে আসিনি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার সঙ্গে একটি কথাও বলবো না, তাতে লাভ হবে না। তন্দ্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত, অথচ কি উদ্ধত। আজকে না শুনলে আমি আবার আসবো, বারবার আসবো। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি। অতসীর এবার বাকরোধ হওয়ার পালা। তন্দ্রা কি অতসীকে ভয় দেখাতে এসেছে? এতদিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেওয়ার ভয়? কী বা বলতে চায় এখন? এতদিন ছিলই বা কোথায়? অতসীর বুকের ভেতরটা আচমকা হু হু করে উঠল। অনেক কষ্টে সংযত করল নিজেকে। গলার কঠিন ভাবটা তবু আটকানো গেল না। তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে? তন্দ্রার মরিয়া ভাব যেমন দুম করে এসেছিল, তেমনি দুম করে মিলিয়ে গেছে। দরজার পাল্লা ধরে থাকা তার হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো। উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপড়ের মতো। হাঁপাতে হাঁপাতেই মাথা নাড়ল দুদিকে। অতসীর চোখ তবু তীক্ষ্ণ। কি চাও? এবারও দুদিকে মাথা নাড়ছে তন্দ্রা। দরজা ছেড়ে পাশের দেওয়ালটাতে ঠেস দিয়েছে। ঘামছে অসম্ভব। শেষ চৈত্রের ঝাঁঝা রোদে বোধহয় হেঁটেই এসেছে এতটা পথ। সঙ্গে ছাতাটাও নেই। ফর্সা মুখখানা টকটকে লাল। একটু বসতে দেবেন? মাথাটা ঘুরছে।
কক্ষনো না। বলতে গিয়েও অতসী চমকাচ্ছে। তন্দ্রা সত্যি সত্যি টলছে, গোটা শরীর কাঁপছে মৃদু মৃদু। পড়েই যাবে নাকি? একটা মানুষ, সে যতই হোক না কেন, তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দেবে? তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসী। ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে। এসো, ভেতরে এসো, বসো। ঘরে ঢুকেই তন্দ্রা বসে পড়েছে সামনের সোফাটাতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপানি টাপানি আছে নাকি? অতসী ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল। সুইচবোর্ডের সামনে থেকেই জিজ্ঞাসা করল, জল খাবে? তন্দ্রা খুব আস্তে আস্তে মাথা নাড়ল। বাইরের ঘর থেকে ভেতরে ঢুকে অতসী আবারও দ্রুত চিন্তা করে নিচ্ছিল। একটু পরেই খুকুরা এসে পড়তে পারে। খুকু আর তার শাশুড়ি, ওদের সঙ্গে বিকেলে আজ বাবলার জন্য সম্বন্ধটা পাকা করতে যাওয়ার কথা। এক্ষুনি যদি ওরা এসে পড়ে, তন্দ্রাকে দেখে খুকু যদি জানতে চায় কে মা, কিংবা খুকুর শাশুড়ি, অতসী কি উত্তর দেবে? চিনি না। তার মধ্যেই হয়তো তন্দ্রা সব বিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজের। দিতেই পারে। তন্দ্রার মতন মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। ফ্রিজ থেকে জলের বোতল বার করে অতসী নিজের গলাতেই ঢেলে নিল খানিকটা। এ সময় প্রতিদিন বাড়িঘর যেমন থাকে তেমনই নির্জন। রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে ঘুমোতে গেছে। অতসী এখন রোজকার মতো একাই। কবেই বা একা ছিল না? স্বামী, সংসার, সন্তান সব কিছু থেকেও তো চিরকালটা একদম একা সে। স্বামী যখন বেঁচে ছিল তখনও, যখন নেই তখনও। ছেলে মেয়েরাই বা কতদিন আর শুধু মায়েরই থাকে। জলের বোতল হাতে নিয়ে অতসী বাইরের ঘরে ফিরল। লম্বা সোফার শরীর ছড়িয়ে চোখ বুজে পড়ে আছে তন্দ্রা। রোগা শরীরটা গুটিয়ে কেমন ছোট হয়ে গেছে, এখনও কাঁপছে হিড়হিড় করে। অতসীর নজর পড়ল তন্দ্রার চুলগুলো প্রায় সব পেকে গেছে, মুখে দাগ পড়ে রয়েছে বয়সের। খানিকের জন্য অতসী স্থির। কত বয়স হলো তন্দ্রার? অতসীর থেকে বেশ ছোট, কম করেও বছর পাঁচেকের তো বটেই। খুব বেশি হলেও তন্দ্রা এখন 44 কি 45। এর মধ্যে এত বুড়িয়ে গেল কি করে? কিসের অভাব? টাকা পয়সার? না সঞ্জয়ের? অতসী বুঝতে পারছিল না বলেই আরও রাগ বাড়ছিল তার। সঞ্জয়ের অভাবে কেন হবে? সঞ্জয়ের অভাবে যদি কারুর হয়ে যাওয়ার কথা থাকে সেটা তো অতসীরই। অথচ অতসী এই 50-এ দিব্যি সুস্থ সবল। তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়েও হব। অতসী টেবিলের জলের বোতলটা রেখে আলতো ধাক্কা দিল তন্দ্রাকে। কি হলো তোমার? তন্দ্রার চোখ খুলল না, দাঁত দিয়েই নিচের ঠোঁটটা সজোরে চেপে ধরে আছে। শুনছ, জল এনেছি। তন্দ্রা তবুও নিশ্চল। অতসীর অস্বস্তি বাড়ছিল। হঠাৎ করে এ আপদ কেন চেপে বসেছে ঘাড়ে? তন্দ্রাকে মোটামুটি ভুলেই গেছিল সে। মোটামুটি কেন, পুরোপুরি। সঞ্জয় যতদিন বেঁচে ছিল, সঞ্জয়ের সঙ্গে এই মহিলাও মিশেছিল অতসীর প্রতিটা রক্তবিন্দুর সঙ্গে। প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলল অতসীর অস্তিত্বকে। কি তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে তখনকার দিনগুলো। সংশয়ের কাঁটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকত। এই বুঝি আজও সঞ্জয় ফিরল না রাত্রে। এই বুঝি ট্যুরে যাওয়ার নামে করে ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে। তখনকার প্রতিটা দিনের কথা, প্রতিদিনের রাত্রের কথা আমৃত্যু রয়ে যাবে অতসীর বুকের গভীরে। শেষের দিকে সঞ্জয় বলতো, এখনও তুমি একটা কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন বলো তো? তুমি যা চাও আমি তো সবই দিয়েছি তোমাকে, গাড়ি, বাড়ি, স্বাচ্ছন্দ্য, আরাম। এখনও আমায় তুমি একটু শান্তিতে থাকতে দেবে না? অতসী ঝাঁঝিয়ে উঠত। এটাকে তুমি ওই একটা কথা বলছো? চাই না তোমার গাড়ি বাড়ি, চাই না সুখ আরাম। আমি আমার সারাটা জীবন, আমার ছেলে মেয়ে সবাইকে ছারখার করে দিয়েছ তোমরা। তুমি আর ওই রাক্ষসী। উফ! সঞ্জয় চিৎকার করে উঠত। কি চাও তুমি? খুলে বলো তো।
তুমি কি চাও আমি এ বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো? অতসীও চেঁচাতো, তাই যাও। দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। অতসী হৃৎপিণ্ড ধক ধক করে উঠল। তাই কি এত তড়িঘড়ি চলে গেল সঞ্জয়? মাত্র 50-এ পা দিতে না দিতেই অফিস থেকে কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয়। সেখানেই সব শেষ। স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতসী। 15 বছরের জমা অভিমান আর সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে দুমড়ে মুচে শেষ করে দিয়েছিল। বাবলাটা সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তখন। খুকু হায়ার সেকেন্ডারি দেবে। বাবলা ঠিকমতো বাবার ব্যবসা দেখতে পারবে কি না, খুকুটাকেও আরও বড় করতে হবে, এইসব ভাবনা চিন্তা তন্দ্রা তখন ম্লান হয়ে আছে। গেছে অতসীর জীবন থেকে, হয়তোবা সঞ্জয়ও। ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর 5 বছর পার হয়ে আজ কেন চোখে জল আসছে অতসীর। সঞ্জয়ের জন্য মন কেমন করছে। সঞ্জয় যেমনই হোক, যেভাবেই থাকুক, তবু ছিল তো অতসীর কাছেই। কেন এত তাড়াতাড়ি চলে গেল? কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য? অতসী নাকি ওই মহিলাই? ওর জন্যই তো সঞ্জয়। অতসী আঁচলা ভরে ঠান্ডা জল নিয়ে ছুঁড়ে মারল তন্দ্রার চোখে মুখে। জলের ছোঁড়া পেয়ে তন্দ্রা নড়ে চড়ে উঠল, চোখ মেলল। ঘোলাটে নীল চোখ অতসীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে চোখের ভাষা আসছে। অতসী জলের বোতল এগিয়ে দিল তার দিকে। মনে মনে বলল, অনেক নাটক হয়েছে, জল খাও, খেয়ে বিদেয় হও। তন্দ্রা উঠে বসে পুরো বোতল জল ঢেলে নিল গলায়। আঁচল তুলে ঘাড় গলা মুছল। নিঃশ্বাসের কষ্ট এখনও অল্প অল্প রয়েছে বোঝা যাচ্ছে। অতসীর এক বিন্দুও মায়া এলো না মনে। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, শরীর ঠিক হয়েছে? তন্দ্রা যেন বহু কষ্টে বুঝতে পারছে। থেমে থেমে দুর্বল স্বরে বলল, শরীরটা একদম ভালো নেই। কথায় কথায় মাথা ঘোরে, বুক ধরফর। ডাক্তার বলেছে শরীরে নাকি রক্ত নেই, বিশ্রী অ্যামিনিয়া। অতসী একটুও শুনতে ইচ্ছে করছিল না। জলের বোতলটার সামনে থেকে সরিয়ে শোকেসের মাথায় রেখে দিতে দিতে বলল, মিনিট 5 বিশ্রাম তো হয়েই গেল, আরও দরকার? তন্দ্রা এই চকিত নিষ্ঠুরতার থমকেছে। মলিন মুখে তাকিয়ে রয়েছে অতসীর দিকে। কি দেখছ? আপনাকে বোধহয় অসুবিধায় ফেললাম। তা ফেলেছ। অতসী স্পষ্ট উত্তর দিল, এক্ষুনি আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি এসে পড়বে। তুমি যদি এখন চলে যাও। তন্দ্রা ওঠার নাম করল না। নির্জীব চোখ দুটো তা স্থির হয়ে আছে। আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম, খুব কষ্টে দিন কাটছে। প্রথম বাক্যটা অতসীর উচ্চারণ করছিল না একদিন। মান অপমান শিখেই তুললে লজ্জার মাথা খেয়ে এই মহিলার কাছেই বাধ্য হয়েছিল ছুটে আসতে। সেদিনও এই রকমই নীলচে চোখ, উদাস তন্দ্রার। অতসী বলেছিল, বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। তুমি একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে। কথা দাও, আজ থেকে আর কোনো সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে। আজকের এই গল্পটি এত দূরই। পরবর্তী অংশ শোনার জন্য দেখতে হবে কালকের পর্ব। চলছে আমাদের নতুন গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, 2 নারী। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।